সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 70 টাকা। বাসা বাড়িতে লাইনের গ্যাসেও চাপ কম, বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় ঝুঁকছেন অনেকে। 15 দিনের উপর হবে আমাদের গ্যাস থাকেই না টোটাল। আমাদের এই যে বিদ্যুতের কারেন্ট বিলও দিতে হয়। গ্যাসই নেই, চুলায় জ্বলে না। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে খাবার কিনে খাইতেও সমস্যা। সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে দুবাই ল ফার্ম নিয়োগ করেছে সরকার। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি এই বিষয়টা, শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। ঢাকার চারপাশের নৌপথে আবারও চলবে ওয়াটার বাস। যাতায়াত আরও সহজ করতে বেসরকারি কোম্পানিগুলোকেও সুযোগ দেওয়া হবে। হুতি বিদ্রোহীদের ঠেকাতে সৌদি সামরিক জোটে বাংলাদেশ। উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে শঙ্কা। গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত। দীর্ঘদিনের সঙ্গে জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী সপ্তাহে হবে আনুষ্ঠানিকতা। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 70 টাকা, ফলে 1528 টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে 1598 টাকা। আজ নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এবার প্রতি কেজিতে দাম বেড়েছে 5 টাকা 85 পয়সা। এর আগে গত মাসে দাম কমেছিল 357 টাকা। আজ যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার হবে 73 টাকা 67 পয়সা। আগের মাসে এর দাম ছিল 70 টাকা 40 পয়সা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট চলছে। কয়েকদিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বাসাবাড়িতে রান্নার কাজ ব্যাহত এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার মানুষ গত 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস পাচ্ছে না, ফলে বন্ধ রান্না বান্না। আজকে আমাদের 15 দিনের উপর হবে আমাদের গ্যাস থাকেই না টোটাল। আমাদের এই যে বিদ্যুতের কারেন্ট বিলও দিতে হয়, আমাদের বিদ্যুতে রান্না করতে হয় অনেক কষ্ট করে। এই যে প্রতি মাসে মাসে বিদ্যুতের বিল, গ্যাসের বিলটাও দিতে হইতাছে। গ্যাসই নেই, চুলায় জ্বলে না। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে খাবার কিনে খাইতেও সমস্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কম, ফলে রান্নার সময় চুলোয় আগুন জ্বলছে না, এবং যে আগুন জ্বলে অধিকাংশ সময় সে আগুনে রান্না করাও যায় না। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আবাসিক অঞ্চলের মানুষরা। বিকল্প হিসেবে তারা ব্যবহার করছে ইলেকট্রিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার। ইলেকট্রিক চুলা নিয়ে আসছে ওই গ্যাসের প্রবলেমের জন্য। এখন তো আমাদের আগে পেতাম, এখন একেবারে পাচ্ছি না গ্যাস। এখন আমাদের কারেন্টের চুলার মধ্যে রান্না করতে হচ্ছে। দিনের পর দিন গ্যাস সংকট চলতে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ফুলে ফেপে উঠেছে ইলেকট্রিক চুলা ও এলপিজি গ্যাস সিলিন্ডারের কোম্পানিগুলো। গ্যাস ক্রাইসিসের জন্য ইলেকট্রিক চুলার একটা চাহিদা অনেক বাড়ছে, তো এটা ডে বাই ডে বাড়তেছে। নতুন কাস্টমার একটু বেশি আসতেছে, সাথে চুলা সিলিন্ডার সবই লাগতেছে নতুন করে। আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী বড় যারা ডিস্ট্রিবিউটার, তাদের থেকে আমরা মাল নিয়ে বিক্রি করি, তারা একটু বেশি করে আমাদের থেকে বেশি লাগতেছে। এদিকে গ্যাস সংকট রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না গাড়িগুলো, বন্ধ থাকতে হচ্ছে অনেক ফিলিং স্টেশন।
সামগ্রিক বিষয়ে জানতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। পরে গণসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান, কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সব শ্রেণীর গ্রাহক টানতে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছেন তিনি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন, আর সেই জামিন বাতিল করতে এবার আইনি লড়াইয়ে নেমেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে, যাদের একমাত্র দায়িত্ব বেনজিরের জামিন বাতিলের আবেদন নিয়ে আদালতে লড়াই করা। রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। বাংলাদেশের অনুরোধেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 12 জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। দুবাইয়ে বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে রবিবার খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম। বিকেলে রাজশাহীতে এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় 2025 সালের 11 এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তবে তার আগেই 2024 সালের মে মাসে সপরিবারে দেশ ছেড়ে দুবাইয়ে চলে যান বেনজির আহমদ। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ঢাকার চারপাশের নৌপথ আবারও সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব নৌপথে বেসরকারি কোম্পানিগুলোকেও বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ঢাকার চারপাশ জড়িয়ে রাখা 4 নদ নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা, এসব নদীপথকে যাতায়াত ও পর্যটন বান্ধব করতে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গাবতলী থেকে শুরু করে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা হয়ে পুনরায় গাবতলী পর্যন্ত ওয়াটার বাস চালানোর প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে, সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নৌপথে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছিল। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেবে সরকার। কারণ আমাদের দেশের মানুষ তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ওই আপনার নদীপথে যেতে চায় না, সে সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসে যাচ্ছে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে যারা এটা পরিচালনা করছেন। আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো সেবার তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক বিনোদন ও পর্যটনের বিকাশ হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। হুতি বিদ্রোহীদের প্রতিরোধে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেছেন, এই জোটে যোগ দেওয়ার উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষায় নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটে রয়েছে বাংলাদেশ সহ 14টি দেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, হুতি বিদ্রোহীদের প্রতিহত করতেই সৌদি নেতৃত্বাধীন এই জোটে রয়েছে বাংলাদেশ। তার দাবি, এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পদক্ষেপ নয়। Relationship between Dhaka and Riyadh will be a strategic one. It will be a very strong relationship. Anytime Saudi Arabia মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ from a moral ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond. এছাড়াও এই উপদেষ্টা জানান, বাংলাদেশের মাটি যেন আন্তর্জাতিক শক্তিদের কনফ্লিক্ট জোন না হয় সে বিষয়ে সজাগ রয়েছে সরকার। আমরা বাংলাদেশের মাটি অথবা আমাদের স্পেসটা কোনোভাবে যাতে কেউ কনফ্লিক্টিং বা সাংঘর্ষিক কোনো কিছুতে we won't let it be used for that purpose. Becoming a strong investment partner of China. So similarly with Western business investment, we will do the same. সার্জিও গরের সাম্প্রতিক সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত 17 বছর বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত ফ্যাসিবাদী সরকারের রূপ ধারণ করে একই পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 11 দলের শীর্ষ নেতারা। কেন হয়েছিল? জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করলে জনগণও এই সরকারকে প্রত্যাখ্যান করবে জানিয়ে 11 দলের নেতারা বলেন, কারো সাথে আপোষ নয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়েই নব্য ফেসিবাদের কবল থেকে এদেশের মানুষকে মুক্ত করা হবে। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন তাহলে যেই গতি জনগণের, সেই জনগণের গতি জনগণ ফেরত নিয়ে নেবে। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য লবিং করেছিলেন আমাদের কাছে। দীর্ঘদিন দমনপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা থাকার পরেও বিএনপি এখন বিরোধী দল দমন, দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও চাপ প্রয়োগের পথে হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াত ইসলামের আমির। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। গণভোটের রায় এদেশের মাটিতেই বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মনে পড়ে মানবেন, তবে অনেক পানি গুলা করে মানবেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ এখন গণরাজনীতির যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো প্রকার বিভাজনের রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থানের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা নিয়ে সংলাপের আয়োজন করে এবি পার্টি। দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের এই সংলাপে রাজনীতিক, বুদ্ধিজীবী সহ অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। এই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে নৈতিক দায়িত্ব পালনের তাগিদ দেন তারা। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যেই একটা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখানে হয়তো আমরা পৌঁছাতে পারিনি। অনেকে মনে করে যে আমার কোনো দোষ নাই, অপরের দোষ, কিন্তু আমার মনে হয় কালেকটিভলি এটা একটা আমাদের কালেকটিভ ফেলিওর হয়েছে। সেই অপূর্ণ হওয়া যে লড়াইটার অংশটা রয়ে গেছে, ওটার জন্য কন্টিনিউস লড়তে থাকা। 71-এর পরে 24-এর যে অভ্যুত্থান, সেই 71-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই বলে
24 হইতে বাধ্য হয়েছে। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার দাবি করেন, জুলাই বিপ্লবের পর দেশ এখন প্রথাগত দলীয় রাজনীতির বাইরে গিয়ে এক নতুন গণরাজনীতির যুগে পা রেখেছে। আমরা প্রবেশ করেছি গণরাজনীতির যুগে, ফলে জনগণকে একত্রিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা। গণ অভ্যুত্থানে তরুণদের অবদানকে খাটো করা যাবে না জানিয়ে এই আন্দোলনের অর্জনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। আদিলুর রহমান খান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করবে না। পুলিশকে হতে হবে জনগণের বন্ধু ও নিরাপত্তার প্রতীক। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট কথিত বোমা আতঙ্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, পুলিশ হবে নিরপেক্ষ, মানবিক, আইনের প্রতি দায়বদ্ধ। কেউ চান রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ, কেউ চান সেবামুখী আচরণ এবং সবার জন্য সমান আইন প্রয়োগ। তাদের বিশ্বাস, এসব পরিবর্তনই ফিরিয়ে আনতে পারে জনগণের আস্থা। আর সেই প্রত্যাশার কথাই উঠে এসেছে আমাদের আজকের জনতার কথায়। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এমন বার্তাই উঠে এসেছে পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার। রাজনৈতিক প্রভাবমুক্ত, মানবিক এবং পেশাদার বাহিনী হিসেবে কাজ করার তাগিদও দেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, মানুষের সেই আস্থা অর্জনে পুলিশ কতটা সফল হবে? আজকের জনতার কথায় সেই প্রশ্নের উত্তরই খুঁজব। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার থাকা উচিত। আমার মামা চাচা থাকবে, কেউ একজন এই প্রশাসনের সাথে থাকবে বলে আমি এক্সট্রা সুবিধা পাচ্ছি, এরকমটা যাতে না হয়। সবাই যেন সমান অধিকার পায়। নিরীহ মানুষগুলো যখন থানায় যায় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বা সুযোগ সুবিধার জন্য, সেই ক্ষেত্রে আমার মনে হয় সুইটেবল না, ওই ধরনের সুবিধা পায় বলে আমার মনে হয় না। প্রতিটা থানায় এরকম যারা যায় এক্সপেকটেশন থাকে অনেক, তাদের জন্য একটা টিম করা উচিত যে তারা আসলে তারা কি ধরনের সার্ভিস চাচ্ছে, যাতে তারা নিজেরা এগিয়ে আসে। আমরা যদি থানায় প্রবেশ করি তখন তারা একটা এমন ভাব করে আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, ওরকমভাবে তারা বসে থাকে। বা আমরা যে সেবা প্রার্থী, আমরা যে দেশের জনগণ, আমরা সেবা যে আশা করি, ওনরা ওইভাবে তারা আমাদেরকে ওইভাবে গুরুত্ব দেয় না। তো আমার মনে হয় যে এই সব দিক আসলে যদি একটু পরিবর্তন হয়, সেবার মান, সেক্ষেত্রে জনগণের জন্য অনেক উপকার হবে। জনগণের যে সেবাটা করে মন থেকে মানুষের জন্য করতে হবে। আর সব থেকে বেশি জরুরি যেটা দেশপ্রেমিক হতে হবে, দেশের জন্য করতে হবে। আমাদেরও উচিত পুলিশকে সহযোগিতা করা, যাতে পুলিশের দায়িত্বটা ওইভাবে মেনটেন করতে পারে, বা যে কোনো কাজের জন্য গেলেই সর্বপ্রথম টাকা অফার না করা। এটা আমরা আসলে নিজেরাও কিছু কিছু জায়গায় এটার জন্য দায়ী আর কি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 4 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন ধার্য করে। মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। ঢাকায় পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। দুপুরে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় হামলা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় একদল স্থানীয় ব্যক্তি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, পরিচ্ছন্নতা কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার মুখে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, তাদের উপর একটি গার্মেন্টস কোম্পানির সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম ও সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরির প্রলোভন, বিভিন্ন অফারের বিজ্ঞাপন এবং অনলাইনে একটি ক্লিকের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে এই চক্রটি প্রতারণা করত। এরপর ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেন হতো। অভিযানে 14টি ল্যাপটপ এবং প্রায় 6,000 সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এবারে দেখে নেব দেশের আরও কিছু খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। গোপালগঞ্জে এক স্কুল ছাত্রী ও এক তরুণকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠার পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদার নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতের বেলা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন সিলেটের শিক্ষক ইকবাল হোসেন। তার বন্ধুরাও উত্তরপত্র মূল্যায়ন করছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে চায়ের দোকানে গিয়ে শিক্ষককে আটক করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা হয় 400 খাতা। শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত 36 জুলাই গণ অভ্যুত্থান তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলে 5% ছাড় দেওয়া হবে। কর পরিশোধে উৎসাহ দিতে নতুন করে এই বিধান চালুর কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সুফি দর্শন সম্মেলন। বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি ও সুফিবাদী সংগঠন মোহাম্মদী কাফিল ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের শিক্ষাবিদ, গবেষক, দার্শনিক ও কূটনীতিকরা এতে অংশ নেন। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শান্তি, সহনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দর্শন ও সুফিবাদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণা, জ্ঞানচর্চা ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের ওপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এতে করে গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কার মধ্যেই সামনে এসেছে হামাসের অস্ত্র সমর্পণ থেকে শুরু করে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার, নতুন ফিলিস্তিনি প্রশাসন ও গাজা পুনর্গঠনের রূপরেখা। গাজাবাসীর স্থায়ী শান্তি নিশ্চিতে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের অস্ত্র আত্মসমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের আওতায় ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটিকে ঐতিহাসিক সমঝোতা আখ্যা দিলেও তা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এতে করে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে নিজ সরকারের কট্টরপন্থীদের বিরোধিতার চরম রাজনৈতিক সংকটের কবলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এসব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত হামাসের অস্ত্র আত্মসমর্পণ শুরু হলেও তা কবে গিয়ে শেষ হবে এবং হামাস কার কাছে বা অস্ত্র আত্মসমর্পণ করবে তাই এখন দেখার বিষয়। বোর্ড অব পিসের তথ্য বলছে, নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে হামাস। এমনকি ধাপে ধাপে চলবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় থাকা ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও তাদের অস্ত্র জমা দেবে। এই প্রক্রিয়া শেষ হতে 200 থেকে 350 দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বোর্ড অব পিস। সব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত যদি হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত হয়, তাহলে শেষ পর্যন্ত গাজার শাসনভার কার হাতে যাবে তাই এখন বড় প্রশ্ন।
এক্ষেত্রে দেখা গেছে গাজা উপত্যকা পরিচালনায় ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামে বেসামরিক প্রশাসন গঠন করা হবে। হামাসকে অকার্যকর করার মধ্য দিয়ে নতুন প্রশাসন গাজার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ড অফ পিসের রূপরেখা অনুযায়ী নতুন প্রশাসন প্রয়োজন অনুযায়ী নতুন কর্মী নিয়োগ দেবে আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিভিন্ন দেশের সদস্য নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। এছাড়া গাজার নতুন পুলিশ সদস্যদের প্রশিক্ষণেও কাজ করবে বহুজাতিক এই বাহিনীটি। আর ইসরায়েলে আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা পুনর্গঠন পরিকল্পনাও রয়েছে বোর্ড অফ পিসের রূপরেখায়। এখানেই শেষ না, হামাস সহ গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র আত্মসমর্পণের পরও নতুন করে সংঘাত সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠার ঝুঁকিও বিবেচনায় রাখা হয়েছে। তাই তারা যেন নতুন করে সংঘাতে লিপ্ত হতে না পারে এর জন্য একটি সোশ্যাল পিস এগ্রিমেন্টে সই করতে হবে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী সপ্তাহে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে goal.com। 41 বছর বয়সী রোনালদো ও 32 বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনশালের ঐতিহাসিক ক্যাথিড্রালে। এরপর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বিলাসবহুল 5 তারকা স্যাভোয় প্যালেস হোটেলে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 70 টাকা। বাসাবাড়িতে লাইনের গ্যাসেও চাপ কম, বাধ্য হয়েই ইলেকট্রিক চুলায় ঝুঁকছেন অনেকে। দিনের উপর হবে আমাদের গ্যাস থাকেই না টোটাল। আমাদের এই যে বিদ্যুতের কারেন্ট বিলও দিতে হয়। গ্যাসই নেই, চুলায় জ্বলে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খাবার কিনে খাইতেও সমস্যা। সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি এই বিষয়টা, শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। ঢাকার চারপাশের নৌপথে আবারও চলবে ওয়াটার বাস। যাতায়াত আরও সহজ করতে বেসরকারি কোম্পানিগুলোকেও সুযোগ দেওয়া হবে। হুতি বিদ্রোহীদের ঠেকাতেই সৌদি সামরিক জোটে বাংলাদেশ। উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে শঙ্কা। গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী সপ্তাহে হবে আনুষ্ঠানিকতা। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।